আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, বিআরবি হাসপাতাল লিমিটেডের ফেসবুক পেজের লাইভ ধারাবাহিক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য কথায় আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি ডক্টর তানজিম আহমেদ তিজি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদ আছেন। আজকের আমাদের লাইভের বিষয় স্তন ক্যান্সার, আপনার কি জানতে হবে। আর আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে আমাদের সাথে উপস্থিত আছেন অতিথি হিসেবে বাংলাদেশের বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মোফাজ্জল হোসেন, লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত চিফ কনসালটেন্ট মেডিকেল অঙ্কোলজিস্ট, বিআরবি হাসপাতাল লিমিটেড। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। দর্শক, স্তন ক্যান্সার আজকাল দিনে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ সারা বিশ্বের সাথে সাথে বাংলাদেশেও এই প্রকোপ বেড়েই চলেছে। বিশেষ করে নারীদের মধ্যে এর অনেক প্রকোপ দেখা যাচ্ছে। আমাদের দেশে প্রতি বছরে বলা হয় প্রায় 24,000 নারী নতুনভাবে ব্রেস্ট ক্যান্সারে বা স্তন ক্যান্সারে আক্রান্ত হন। বলা হয়ে থাকে প্রতি 9 জনে একজন নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হন তাদের জীবদ্দশায়। আর এই রোগে আক্রান্ত হওয়ার জন্য আমাদের যে ধরনের সমস্যাগুলো হয়ে থাকে সেটার জন্য আমাদের সচেতনতা অত্যন্ত জরুরি। আর যেহেতু পিঙ্ক অক্টোবর স্তন ক্যান্সার সচেতনতা বিষয়ক মাস হিসাবে পরিচিত, এর চেয়ে ভালো সময় আর হতেই পারে না। আজকের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার সময় আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অথবা কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। স্যার, প্রথমেই দর্শকদের প্রশ্নের আগে আমি আপনার কাছে একটু জানতে চাই স্তন ক্যান্সারটা কি, আমরা এটা কিভাবে। স্তন ক্যান্সার হচ্ছে আপনারা জানেন মহিলাদের স্তন ক্যান্সার হয় মহিলাদের বয়স যখন বাড়তে থাকে, স্তনটা আকৃতিতে বড় হতে থাকে। তারপরে বয়স বাড়ার সাথে সাথে এটাতে গ্ল্যান্ডগুলি থাকে, গ্ল্যান্ডগুলি আস্তে আস্তে বাড়তে থাকে। এই বাড়ার মধ্যেই কিছু জিনিস অ্যাবনর্মালি যখন বেড়ে যায়, কোনো গ্ল্যান্ডের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে লোবিউল আর একটা হচ্ছে ডাক্ট। এই ডাক্ট থেকেই বেশিরভাগ ক্যান্সার হয়, 90% প্রায় ডাক্ট থেকে হয়। ডাক্ট সেলগুলো কিন্তু প্রতিনিয়ত হয়, প্রলিফারেশন হয় বা বিভাজন হয়। এই ডাক্ট সেলগুলো যখন অ্যাবনর্মালি বিভাজন করতে থাকে তখন সেখানে গুটি মতো হয়। সেটা আস্তে আস্তে বাড়তে 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 এক সেল, এক কোষ থেকে দুই কোষ, দুই কোষ থেকে চার কোষ, এভাবে বাড়তে বাড়তে দেখা যায় যে বছরের পর বছর বাড়তে বাড়তে একটা সাইজে চলে আসে। এটা হচ্ছে আমরা ক্যান্সারের ডেফিনেশন যদি বলি তাহলে ব্রেস্ট ক্যান্সারের ডেফিনেশনটা আমরা আরো ভালোভাবে বলবো। ক্যান্সারের ডেফিনেশন আমরা বলি যে অপ্রয়োজনীয় অপ্রতিরোধ্য গতিতে যখন কোনো জীবকোষ বাড়তে থাকে তখন সেটা আমরা বলি ক্যান্সার। এবং যেটা বডির নিয়ন্ত্রণে থাকে নর্মাল যে বৃদ্ধিটা, সেই বৃদ্ধিটা এই ক্যান্সারের ক্ষেত্রে সেটা প্রযোজ্য নয়, সেটা তখন আর নিয়ন্ত্রণের মধ্যে থাকে না। বডির সেলগুলি, কোষগুলি বিভাজন কতগুলি পদ্ধতি দ্বারা নিয়ন্ত্রিত হয়, জেনেটিক ফ্যাক্টর, হরমোন, এনভায়রনমেন্ট, অনেক কিছু আছে। তো যখন এইগুলির দ্বারা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, সেই কোষ বিভাজনের প্রক্রিয়ায় ক্যান্সারে রূপান্তরিত হয়। ধন্যবাদ স্যার। স্যার, যদি আমরা জানতে চাই যে স্তন ক্যান্সারের যে প্রাথমিক লক্ষণগুলো, সেই লক্ষণগুলো কি, আমরা কোনগুলোকে প্রাথমিক লক্ষণ হিসেবে ধরতে পারি? বেশিরভাগ ক্ষেত্রেই স্তন ক্যান্সারের লক্ষণের মধ্যে একটা পিণ্ড, স্তনে একটা পিণ্ড দেখা দিতে পারে বা চাকা দেখা দিতে পারে, একটা গোটা হতে পারে। সেটা একেবারেই যারা সচেতন তারা হয়তো ছোট্ট একটা গোটা অনুভব করতে পারেন, যারা নিয়মিত পরীক্ষা করেন। তারপরে যেটা হয়, গোটাটা আস্তে আস্তে বাড়তে থাকে। বাড়ার ফলে কি হয়, তার উপরে যে স্কিনটা আছে, চামড়াটা আছে, সেই ত্বকটা কুচকিয়ে যায়, কুচকিয়ে যাওয়া যেতে পারে। তারপরে আরো একটু বড় হলে তখন নিপলটাকে টেনে ভিতরের দিকে নিয়ে যায়, ওটাকে আমরা বলি ইনভার্সন অথবা নিপল রিট্রাকশন। এরপরে এখান থেকে আস্তে আস্তে এটা ছড়িয়ে যেতে থাকে। ছড়িয়ে কোথায় যায়? প্রথমেই যাওয়ার কথা বগলে, কেননা এটা আমাদের একটা লাসিকা গ্রন্থি আছে, নালী আছে, লিম্ফ্যাটিক চ্যানেল বলি আমরা, এই দিক দিয়েই সাধারণত এটা যায়, ব্লাড মাধ্যমেও যায়, রক্তের মাধ্যমেও যায়। তো লাসিকা নালীর মাধ্যমেই আমাদের লাসিকা গ্রন্থি আছে যে বগলের মধ্যে বা আর্মপিটে বা অ্যাক্সিলাতে, সেখানে ওই গ্রন্থিগুলোতে যায়। তারপরে আস্তে আস্তে এটা অন্যান্য শরীরে অন্যান্য অংশ ছড়িয়ে যায়। তার মধ্যে কোথায় কোথায় যেতে পারে? লাংসে যেতে পারে, লিভারে যেতে পারে, হাড়ে যেতে পারে, লিম্ফ নোডে বললাম যেতে পারে। ওটা বগল ছাড়াও অন্যান্য এলাকার লিম্ফ নোডেও চলে যায়, পার্টিকুলারলি উপরের দিকে লিম্ফ নোড, এমনকি ব্রেনেও চলে যেতে পারে। তাহলে লক্ষণগুলির মধ্যে স্তনে একটা চাকা হওয়া বা পিণ্ড হওয়া, চামড়া কুচকিয়ে যাওয়া, নিপলটা ভিতরের দিকে ঢুকে যাওয়া, তারপরে বগলে একটা পিণ্ড দেখা দেওয়া,
এগুলি ব্যথা কোনো কোনো ক্ষেত্রে হয়, সব ক্ষেত্রে ব্যথা হতেই হবে এমন কোনো কথা নেই। তারপরে যখন স্কিনটা, উপরের স্কিনটা আরেকটু ইনভলভ হয়, তখন কিন্তু এখানে ঘা হয়ে যেতে পারে। আচ্ছা। আমাদের দেশের বেশ কিছু সংখ্যক মহিলা, মানে প্রায় 10% মহিলা দেখা যায় যে এত অ্যাডভান্স স্টেজে আমাদের কাছে আসে, এখানে একদম ফুলকপির মতো একটা আহ, মানে ক্ষত নিয়ে আসে স্তনে, কলিফ্লাওয়ার লাইক স্ট্রাকচার, এবং আলসারেশন, তারপর পুঁজ পড়ছে, ঘা, রক্তক্ষরণ হচ্ছে, এত অ্যাডভান্স স্টেজে আসে। তো এগুলি সবই কিন্তু লক্ষণ, কিন্তু জি। এই লক্ষণগুলি আমরা কোনো মতেই কামনা করি না যে এগুলিও। একটা ছোট্ট পিণ্ড যখনই ধরা পড়বে, তখনই যদি সে ডাক্তারের শরণাপন্ন হয়, তাহলে ওই স্টেজের ক্যান্সারকে চিকিৎসা করলে সে কিন্তু চিরতরে সুস্থ ভালো হয়ে হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। জি। স্যার তাহলে যেটা বললেন যে গোটার মতো হয়, তাহলে কি স্যার স্তনের যে কোনো গোটাই কি স্তন ক্যান্সার ইন্ডিকেট করবে? না, এটা নির্ভর করে বয়সের উপরে, আর ওই পিণ্ডটার কিছু ক্যারেক্টার আছে সেটার উপর। ক্যারেক্টারগুলি আমি বললাম আপনাকে, যে আস্তে আস্তে এটা বড় হতে থাকে, এটা সেটা। আর যদি একাধিক হয়, তাহলে প্রাথমিকভাবে মনে করতে হবে যে এটা ইউজুয়ালি ক্যান্সার না। অল্প বয়স্ক মেয়েদের যদি হয়, তাহলে ক্যান্সার না। অল্প বয়স্ক মেয়েদের কতগুলি রোগ হয়, যেমন ফাইব্রোসিস্টিক চেঞ্জ, যেমন ফাইব্রোঅ্যাডেনোমা, জি। এগুলি হতে পারে অল্প বয়স্ক মেয়েদের। আর যত বয়স বাড়তে থাকবে, তত কোনো পিণ্ড হলে স্তন ক্যান্সার হওয়ার ঝুঁকিটা বাড়তে থাকে। কাজেই তবে আমাদের দেশে আমি 18 বছর 16 বছর মেয়েদেরও ব্রেস্ট ক্যান্সার পেয়েছি, বিশেষ করে যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে, জি, জি। যার মা, হুম। দাদি, নানি, এদের মানে বংশ ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি রিলেশনে আছে, তাদের কিন্তু ব্রেস্ট ক্যান্সারের রিস্কটা বাড়ে। রিস্কটা। কাজেই তাদের যদি ছোট চাকা হয় এবং অল্প বয়সেও হয়, জি। তাহলে সেটাকে পরীক্ষার মাধ্যমে নিশ্চিত না হয়ে বলা যাবে না যে এটা ক্যান্সার নয়। ক্যান্সার নয়। তবে ইয়াং মেয়েরা যখন এই টিউমার নিয়ে আসে, আমরা বেশিরভাগ ক্ষেত্রেই সেটা ক্যান্সার ছাড়া অন্য যেগুলি বললাম, ফাইব্রোঅ্যাডেনোমা, ফাইব্রোসিস্টিক চেঞ্জ, এগুলি। এছাড়াও অনেক ক্ষেত্রে কিন্তু ইনফেকশন হয়, টিউবারকুলোসিস হতে পারে, জি। একটা অন্য ইনফেকশন, অ্যাবসেস হতে পারে। কাজেই কোনো কিছুই আপনি বলতে পারবেন না যে এটা ক্যান্সার বা ক্যান্সার না, যতক্ষণ পর্যন্ত আপনি পরীক্ষাতে নিশ্চিত না হয়। জি স্যার। স্যার এই স্তন ক্যান্সারের তো বিভিন্ন স্তর বা স্টেজেস থাকে, সেই স্টেজেসগুলো কি কি? স্টেজগুলি অ্যাকচুয়ালি দরকার হচ্ছে মানে যারা স্তন ক্যান্সারের সাথে চিকিৎসায় সম্পৃক্ত তাদের জন্য। জি। কিন্তু আমাদের দর্শকদের জন্য বলি, যখন আমরা আহ, দেখি যে টিউমারটা স্তনের মধ্যেই সীমাবদ্ধ আছে এবং সাইজটাও খুব ছোট আছে, তখন আমরা এটাকে বলি প্রাথমিক পর্যায়ে বা স্টেজ 1 বা 2A এরকম। আবার যখন বগলের মধ্যে চলে যায়, তখন সেটা স্টেজ 2B 3 এরকম হয়ে যায়, 3B হয়ে যেতে পারে, মানে এটাকে লোকালি অ্যাডভান্স বলি। তাহলে একটা গেল লোকাল, একটা গেল লোকালি অ্যাডভান্স, আর একটা হচ্ছে মেটাস্ট্যাটিক বা স্টেজ 4। তো এই ইয়েগুলোকে সাইন্টিফিক্যালি ভাগ করলে আমরা বলি টিএনএম ক্লাসিফিকেশন। টিএনএম মানে হচ্ছে টিতে টিউমার, এন তে হচ্ছে নোড, নোড মানে লিম্ফ নোড, ওই যে লাসিকা গ্রন্থি বললাম সেটা। আর এম হচ্ছে মেটাস্ট্যাসিস, অর্থাৎ দূরবর্তী কোনো অঙ্গে যদি ছড়িয়ে যায়, তখন সেটাকে আমরা বলি মেটাস্ট্যাসিস। কাজে টিএনএম স্টেজিং এ ধরলে সেটা আরেকটু জটিল, এবং টি আর সাইজ যত হবে বাড়বে, তত T1 T2 T3 এরকম হবে। আর T4 হতে পারে যখন নিপল ঢুকে যায়, চামড়া কত হয়, ওখানে চামড়া কমলা খোসার মতো আকৃতি দেখা যায় স্তনের চামড়াতে, তখন এটা। তো এই হচ্ছে টিএনএম, এন হচ্ছে 1 2 3 এরকম আছে, আর M0 অথবা M1, অর্থাৎ দূরবর্তী কোনো অঙ্গে ছড়িয়েছে কি ছড়ায় না, যদি না ছড়ায় তাহলে M0, আর যদি ছড়িয়ে যায় তাহলে M1। M1 হয়ে গেলে, আর এদিকে আপনার টি যতই থাকুক, এন যতই কম থাকুক, ওটা স্টেজ 4 হয়ে যাবে। তাহলে স্টেজ হিসেবে ওইভাবে ধরতে গেলে স্টেজ 1 2 3 4। আর আমরা যদি এমনি ক্লিনিক্যালি বলি, লোকাল টিউমার বা লোকালাইজ টিউমার, লোকালি অ্যাডভান্স টিউমার, আর একটা হচ্ছে মেটাস্ট্যাটিক টিউমার। ধন্যবাদ স্যার। স্যার একজন দর্শকের প্রশ্ন হচ্ছে ক্যান্সার জনিত পরীক্ষা নিরীক্ষাগুলো কি কি, বা যদি বলি যে এটির ডায়াগনোসিস বা রোগ নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি কি পরীক্ষা করতে পারি? যদি কোনো মহিলা 30-35 বছরের উপরে যার বয়স, উনি যদি আসেন স্তনে একটা চাকা নিয়ে বা টিউমার নিয়ে, প্রথমে আমরা একজন ডাক্তার যখন দেখি, ওটা দেখলেই যদি একটু অ্যাডভান্স হয় তাহলে তো মানে ক্লিয়ারলি বোঝা যায়। কিন্তু যদি প্রাথমিক পর্যায়ে থাকে, ছোট্ট একটা গোটা, তাহলেও অনেক সময় কিছুটা অনুমান করা যায় যে এটা ক্যান্সার হতে পারে। সেই সব ক্ষেত্রে আমরা দুইটা জিনিস করি। একটা হচ্ছে
আলট্রাসোনোগ্রাম আর একটা হচ্ছে ম্যামোগ্রাম। আলট্রাসোনোগ্রাফে কিন্তু আমাকে আকৃতি দেখে, চেহারা দেখে বর্ণনায় বলে দিতে পারে যে এটা কোন ধরনের, এমনকি ম্যামোগ্রামেও এটা বলে দেয়। জি। তারপরে আমরা যেটা করি, আমি যতই একজন মানুষের সন্দেহ করি যে আপনার এটা ক্যান্সার হয়েছে, আমি 99.9 ভাগ শিওর হতে পারি যে এটা ক্যান্সার, কিন্তু 100% শিওর হয়ে বলতে গেলে আপনাকে একটা টিস্যু বা কোষ নিয়ে পরীক্ষা করতেই হবে। সেই কোষ নিয়ে পরীক্ষা করার 2টা 3টা 4টা পদ্ধতি, যেমন একটা হচ্ছে যে এফএনএসি বা সরু একটা সূচ দিয়ে ওখান থেকে কিছু কোষ বের করে নিয়ে, নেগেটিভ সাকশন দিয়ে বের করে নিয়ে ওইটাকে পরীক্ষা করা হয়। ওখানে যদি দেখা যায় যে অ্যাবনর্মাল সেল আছে, অ্যাবনর্মাল সেল কে দেখবে? এটা প্যাথোলজিস্ট। প্যাথোলজিস্ট দেখে বলে দেবে, আমাকে রিপোর্ট দিবে যে হ্যাঁ ওখানে একটা অ্যাবনর্মাল কোষ পাওয়া যাচ্ছে, তখন আমরা সন্দেহ করি যেটা ব্রেস্ট ক্যান্সার। এর থেকে ভালো হচ্ছে কোর বায়োপসি করা। কোর বায়োপসিতে একটা বেশ মোটা ধরনের নিডল দিয়ে ওখান থেকে নিয়ে আসে। এরপরে আছে এক্সিশন বায়োপসি, বাট আমরা এক্সিশন বায়োপসি রিকমেন্ড করি না। আরেকটা আছে ইনসিশন বায়োপসি। এক্সিশনটা হচ্ছে পুরোটা টিউমারটাকে বের করতে হয়, কিন্তু সেটা কিন্তু যদি ক্যান্সার হয়ে থাকে পরে যদি দেখা যায়, বাট এইসব ক্ষেত্রে যেটা করা যায় সেটা হচ্ছে আমরা বলি ফ্রোজেন সেকশন, অর্থাৎ প্যাথোলজিস্টকে আগেই প্রস্তুত করে রাখা যে আমি অমুক দিনে একটা টিউমার বের করব, টিউমারটা ক্যান্সার না নর্মাল আমাকে বলতে হবে। যদি ক্যান্সার হয় তাহলে আপনাকে একটু বড় করে কাটতে হবে, কেটে ভালো জায়গা থেকেও কিছু অংশ ফেলতে হবে যাতে ওটা একেবারে চিকিৎসাটাও হয়ে যায়। আর এক্সিশন হচ্ছে এটা গেল এক্সিশন। ইনসিশন হচ্ছে ছোট্ট একটা পার্ট, ওই টিউমারের অংশ বিশেষ কেটে হয়, এগুলো আমরা সাধারণত রিকমেন্ড করি না। একটা মানুষের ক্যান্সার ধরা পড়লে, ক্যান্সার সন্দেহ করলে প্রথমে কনফার্ম করি আমরা, কনফার্ম করার পদ্ধতিগুলি বললাম। দ্বিতীয় হচ্ছে পর্যায়টা কি পর্যায়ে আছে সেটা আমাকে বের করতে হবে, সেটার জন্য আমাকে কতগুলো ইনভেস্টিগেশন করতে হয়। ক্লিনিক্যাল এক্সামিনেশনের কোনো বিকল্প নেই, সেটা তো করতেই হবে। এছাড়া যেটা আছে আমরা ইমেজিং গুলো করি। ইমেজিং করার অর্থ হচ্ছে অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়েছে কিনা বা টিউমারটা কোন স্টেজে গেল সেটা দেখার জন্য। সেটার জন্য আমরা লাংসের ইমেজিং করি। অনেক ক্ষেত্রে আমাদের দেশের মানুষ, গরিব মানুষ পারে না, কাজে আমরা প্লেন এক্সরেতে অনেক সময় করে ওইটা ট্রিটমেন্টের প্ল্যানে যায়। বেশিরভাগ ক্ষেত্রে যেটা করা হয় সিটি স্ক্যান চেস্ট, সিটি স্ক্যান অ্যাবডোমেন, এগুলো করলে বোঝা যায়। তারপরে আর একটা পদ্ধতি আছে বোন স্ক্যান। বোন স্ক্যান করলে যাদের পার্টিকুলারলি যারা কমপ্লেন করে যে তাদের হাড়ে ব্যথা হচ্ছে, তখন আমরা এটা করি। আর যদি টিউমারের ক্যারেক্টারিস্টিক্স এমন থাকে যে এটা বোনে চলে যাওয়ার বা হাড়ে চলে যাওয়ার সম্ভাবনা আছে, তখন আমরা পরীক্ষা করি, বোন স্ক্যান করি। এছাড়া আজকাল মডার্ন যুগে যেটা করা হয়, যাদের একটু অ্যাডভান্স স্টেজ, ইয়াং পেশেন্ট, তাদের আবার চিকিৎসার সাথে এটা সম্পৃক্ততা আছে, আমি সেটা পরে বলবো। তাদের ক্ষেত্রে পেট স্ক্যান করলে আরো ভালো হয়। পেট স্ক্যান, এ সিঙ্গেল টেস্ট ক্যান ম্যাপ আউট দি ডিজিজ ইন দি আপনার বডিতে। স্ক্যানের সাথে আপনাকে এমআরআই ব্রেনও করে নিতে হবে। বা অন্যখানে দেখা যাচ্ছে লিভারে গিয়েছে, অ্যাড্রিনাল গ্ল্যান্ডে গিয়েছে, অথবা বোনসে গিয়েছে, সেসব ক্ষেত্রে ইটস বেটার যে আপনি একটা এমআরআই করে নেন, যাতে বোঝা যায় সত্যি ব্রেনটা ফ্রি আছে কিনা। এগুলি অনেক সময় আমরা টিউমারের ক্যারেক্টারিস্টিক্সের উপরেও করে থাকি। তাহলে এটা দিয়ে আমরা পর্যায় নিরূপণ করি। তারপরে এই পর্যায়ের উপরেই কিন্তু আমার ট্রিটমেন্টটা নির্ধারণ করা হয় যে আমি কোন পদ্ধতির ট্রিটমেন্ট প্রথমে করব। আচ্ছা, স্যার এগুলো তো হলো স্যার আমরা হাসপাতালে এসে কি কি এক্সামিনেশন বা লক্ষণগুলো দেখতে পারি। বাসায় বসে সেলফ এক্সামিনেশন যেটা আমরা জানি সেটা কিভাবে করতে পারি? বাসায় বেশ সেলফ এক্সামিনেশন একটা আছে, সেটা করতে হয়, সেটা করা উচিত প্রত্যেক মহিলাদেরই। সেটা সাধারণত আমরা বলি যে গোসলের সময় সাবানের সাহায্যে স্তনে হাত বুলিয়ে, বিভিন্ন পদ্ধতি আছে, সবগুলি পদ্ধতি করতে হয়, সেন্ট্রাল টু পেরিফেরি, তারপরে সার্কুলার ফ্যাশন, তারপরে এটা আঙ্গুলের এই পোর্শনটা দিয়ে করতে হবে, বগলটা দেখতে হবে, বসে দাঁড়িয়ে চিত হয়ে শুয়ে এরকম ভাবে করা যায়। বাথরুমে তো আর শোয়ার ইয়ে হয় না, ওটা ওখানে দাঁড়িয়েই করতে হয়। তারপরে প্রথম হচ্ছে ইন্সপেকশন করতে হয়, সে নিজেই দেখবে যে তার স্তনের আকৃতিগত কোনো চেঞ্জ হয়েছে কিনা। একটা ব্রেস্ট একরকম আছে, আর একটা ব্রেস্টের আকৃতি পরিবর্তন হয়েছে কিনা, ঝুলে পড়েছে কিনা, বা কোথাও কোনো একটা জায়গাতে অ্যাসিমেট্রি দেখা দিয়েছে কিনা, নিপলটা ভিতরে ঢুকে গিয়েছে কিনা, স্কিনে রিঙ্কলিং হয়েছে কিনা, বা ওই যে বললাম কমলার খোসার মতো, আমরা বলি পিউডি অরেঞ্জ, পিউ শব্দের অর্থ হচ্ছে স্কিন, পিউডি অরেঞ্জ মানে কমলার খোসার মতো দেখা যাচ্ছে কিনা।
সেক্ষেত্রে মনে করতে হবে যেটা কিন্তু টিউমারটা বেশ চামড়ার চামড়ার কাছাকাছি কাছে। চলে এসেছে, অর্থাৎ আচ্ছা, অ্যাডভান্স স্টেজ advanced হয়ে গেছে। stage-এ। আমরা এটাকে বলি T4 ডিজিজ, বা টিউমারের স্টেজটা হচ্ছে 4, এবং তখন এটা স্টেজ 3B হয়ে যায় যদি অন্য কোথাও নাও যায়। আচ্ছা। তো এইভাবে তারা নিজেরা পরীক্ষা করতে পারে। চাকা যদি হাতে তার অনুভূত হয় তখন সে ডাক্তারের কাছে শরণাপন্ন হবে। তখন ওটাকে বলা হয় ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন, অর্থাৎ যিনি আচ্ছা। ডক্টর উনি যখন তার নিজের মতো পদ্ধতিতে পরীক্ষা করবে পরীক্ষা সেটা হচ্ছে করবে। ক্লিনিক্যাল ব্রেস্ট Breast এক্সামিনেশন। examination। সেটাও যদি সাসপিশিয়াস হয়, অনেক সন্দেহজনক হয়, তখন আমরা ব্রেস্টের যে ইয়েগুলি আছে ডায়াগনোসিসের পদ্ধতি জি, জি, আমরা জি। আগে বলেছি, ম্যামোগ্রাম, আল্ট্রাসোনোগ্রাম এগুলি করে তারপরে আরো সন্দেহ হলে তখন আমরা এফএনএসি কোড বায়োপসি এগুলি করি। ধন্যবাদ স্যার। স্যার, একজন দর্শকের প্রশ্ন আছে, ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে লাইফস্টাইলে কি করা যেতে পারে বা কি কি এগুলো measure জানতে নিতে পারে? গেলে আমাকে একটু বিশদ বলতে হবে। ব্রেস্ট ক্যান্সারের কারণগুলি কি কি? কারণগুলির মধ্যে আমরা মূলত দুই ভাগে ভাগ করতে পারি। জি, স্যার। একটা হচ্ছে এক গ্রুপ আছে যেগুলি আপনি মডিফিকেশন করতে পারবেন না, আপনার ক্ষমতার মধ্যে নাই। জি। আর একটা গ্রুপ আছে যেটা আপনার মডিফিকেশন করার মতো এবং আপনার ক্ষমতার মধ্যে ক্ষমতার আছে। মধ্যে আছে। যেমন জেনেটিক ফ্যাক্টর আপনি তো চেঞ্জ করতে করতে পারবেন না। পারবো না। জি, স্যার। একটা জিন আছে BRCA1, BRCA2 জিন। আচ্ছা। এই জিনটা যদি কারোর মধ্যে থাকে তাদের ব্রেস্ট ক্যান্সারের চান্স বেশি। বেশি থাকে। আচ্ছা। ব্রেস্ট BRCA2 জিন যাদের থাকে মেল ব্রেস্ট ক্যান্সার, আমরা জানি যে ব্রেস্ট তো মহিলাদের থাকে, পুরুষেরও ব্রেস্ট আছে, অবশ্যই থাকে। কিন্তু তাদের ক্যান্সারের ঝুঁকি অনেক কম। কম। এই 100 জন ব্রেস্ট ক্যান্সারের রোগীর মধ্যে আচ্ছা। আমি সারা জীবনে হয়তো 6-7 জনকে দেখেছি পেয়েছেন। এ পর্যন্ত। কাজেই মহিলাদের সাথে পুরুষের যে হবে না তা কিন্তু না। না। তো এই ঝুঁকিটা প্রথম ঝুঁকি হচ্ছে মহিলা হওয়াটা। জি। তার মানে মহিলা হওয়াটা কিন্তু নাই, পুরুষের থেকে আপনার 99 গুণ বেড়ে গেল আপনার ঝুঁকি। দ্বিতীয় হচ্ছে বয়স তো আপনি এক জায়গায় ধরে রাখতে ধরে পারবেন রাখতে না। পারবো না, অবশ্যই। তারপরে আপনার মাসিক কত তাড়াতাড়ি শুরু হলো জি। আর কত দেরি পর্যন্ত চললো, চললো। এগুলি আপনি ইয়ে করতে পারবেন না, তাই না? তাহলে আবার দেখেন এই সাথে সাথে এই যে হরমোনগুলির কথা বললাম, সেটা কিন্তু আবার কিছু আছে হরমোন রিলেটেডই কিন্তু মডিফায়েবল। জি। যেমন আপনি যদি বাচ্চাটা আর্লি নিয়ে নেন, জি। আপনি যদি স্তন পান করান বাচ্চাকে জি। 1.5 থেকে 2 বছর, জি। তারপরে আপনি যদি ওরাল কন্ট্রাসেপটিভ না খান, জি। হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি না নেন, না নেন। তাহলে এগুলি দেখেন সবই কিন্তু হরমোন, আবার কিছু জেনেটিক, কিছু জানি। আবার এই হরমোনগুলি আপনি মডিফাই করতে করতে পারেন। আর পারেন। লাইফস্টাইল মডিফিকেশন বলতে কিছুটা গেল এই হরমোনের সাথে রিলেটেড, কিছুটা হচ্ছে ফুড হ্যাবিট। জি। ফুড আপনি যদি স্যাচুরেটেড ফ্যাট বেশি খান, আপনি যদি অবেস হয়ে যান, জি। পার্টিকুলারলি পোস্ট মেনোপজাল ওবেসিটি এই ব্রেস্ট ক্যান্সারের জন্য খুব দায়ী। তারপরে আছে অন্যান্য রোগ যেগুলি আছে সেগুলি থাকলেও, যেমন ডায়াবেটিস থাকলে বা অন্য অবেসিটির কথা বলেছি আমি, এইসব জিনিসগুলি আপনি কিন্তু মডিফাই করতে পারেন। আচ্ছা। তাহলে কিছু আছে মডিফায়েবল, কিছু কিছু আছে আছে নন নন মডিফায়েবল। জি। এই হরমোন রিলেটেড এর মধ্যেই দুই ভাগে আছে, আর এগুলি তো আছে। আচ্ছা। তারপরে যেমন ধরেন ওই যে বললাম যে ফাইব্রোসিস্টিক চেঞ্জ বা ফাইব্রোঅ্যাডেনোমা ইউজুয়ালি বিনাইন, কিন্তু কিছু কিছু ক্যারেক্টারিস্টিক আছে ফাইব্রোঅ্যাডেনোমাতে, সেগুলি কিন্তু আবার ম্যালিগনেন্সিতে পরবর্তীতে চান্স বেশি থাকে। দ্বিতীয় হচ্ছে যে আপনার একজনের ব্রেস্ট ক্যান্সার হয়েছে এক স্তনে, জি। সে কিন্তু এই ক্যান্সারটা তার নিজের ইচ্ছায় হয়নি, তার কিন্তু অপোজিট সাইডে হওয়ার চান্স অনেক বেশি। জি। তাহলে এটা একদিকে বলতে পারেন আপনি নন মডিফায়েবল, আবার জি। একদিকে বলতে পারেন মডিফায়েবল। Modifiable। নন মডিফায়েবল কেন? এই ঝুঁকিটা তো আপনার ইচ্ছা করে না, করে না, তাহলে এটা অবশ্যই। আপনার মধ্যে নাই। কিন্তু আজকাল বলা হয় যদি BRCA1 BRCA2 টেস্ট করে জি। আপনি যদি পজিটিভ পান, আপনি ইচ্ছা করলে অপোজিট সাইডে ব্রেস্ট ফেলে দিতে পারেন। ফেলে দিতে পারেন। এটাকে আমরা বলি প্রোফাইল্যাকটিক মাস্টেক্টমি, কন্ট্রাল্যাটারাল প্রোফাইল্যাকটিক মাস্টেক্টমি। আচ্ছা। তার মানে কি? তার মানে এটা কিন্তু মডিফায়েবল। জি। আবার একদিকে আগে বলেছিলাম যে নন মডিফায়েবল। Non-modifiable। তো এরকম অনেক ক্যারেক্টারিস্টিক আছে কিভাবে প্রতিরোধ করা যায়। জি। ধন্যবাদ স্যার। স্যার, আমরা তো আমাদের দেশে যে ক্যান্সার শুনলেই সবাই মনে করে যে বিদেশে যেতে হবে, এগুলো এই চিন্তাটা প্রথমেই সবার মাথায় আসে। তাহলে আপনাকে যদি আমি জিজ্ঞেস করি যে স্তন ক্যান্সারের চিকিৎসার ক্ষেত্রে মানে কতটুকু সাদৃশ্য বৈসাদৃশ্য আছে, অথবা আমাদের দেশে কি কি প্রোটোকলগুলো মানা হয় চিকিৎসার ক্ষেত্রে? ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা এখন সারা দুনিয়াতে একই প্রকারের। আমরা কালকে আমেরিকায় কি হচ্ছে, ইউরোপে কি হচ্ছে, সিঙ্গাপুরে কি হচ্ছে, সব আমরা জানতে পারি আজকে। এমনকি যেদিন হচ্ছে ওই দিনও জানতে পারি। কতগুলো অর্গানাইজেশন আছে, যেমন UICC, ESCO, ESMO,
এইগুলি আছে, আমেরিকান ক্যান্সার সোসাইটি প্রত্যেকের তাদের ওয়েবসাইট আপডেট করে, জি চিকিৎসা পদ্ধতি কোনটা নতুন আসছে সেগুলি সম্পর্কে তারা দুনিয়াকে জানানোর জন্য তাদের ইনফরমেশনগুলো ডিসেমিনেট করে। জি কাজে আমাদের নলেজের কোনো ঘাটতি ঘাটতি কোথাও থাকার কোনো থাকা। ব্যাপার নাই, জি অবশ্যই। যদি কেউ আগ্রহী হয়। হ্যাঁ চিকিৎসা পদ্ধতি কি কি ব্রেস্ট ক্যান্সারের? আমরা কয়েকটা পদ্ধতি আছে, একটা হচ্ছে অপারেশন, দ্বিতীয় হচ্ছে কেমোথেরাপি, রেডিওথেরাপি, হরমোন ট্রিটমেন্ট। আমরা অনেক কিছু আমরা স্কিপ করে গিয়েছি কারণ সময় লিমিটেড, কাজে আমাদের আলোচনাটাও খুব সংক্ষেপে মোটামুটি সবকিছু বলতে হবে এরকম একটা অবস্থার মধ্যে আছি, সেই জন্য আমরা অনেক কিছু বিশদ আলোচনা করিনি। যেমন বায়োপসি করার পরে আমরা যখন ট্রিটমেন্ট শুরু করি তার আগে কয়েকটা টেস্ট করে, জি হরমোন রিসেপ্টর আছে কিনা ওই টিউমার সেলে। হরমোন রিসেপ্টর মানে এস্ট্রোজেন এবং প্রজেস্টেরন। আমরা বলেছিলাম কারণের মধ্যে হরমোন একটা কারণ, হরমোন একটা কারণ। সেই হরমোনের কারণে ওই রিসেপ্টর যদি থাকে তাহলে হরমোন দ্বারা প্রভাবিত হয় ব্রেস্ট ক্যান্সার। সেই রিসেপ্টর স্ট্যাটাসগুলি কি? আরেকটা আছে HER2, হিউম্যান ইপিডার্মাল রিসেপ্টর 2, সেগুলো আমরা এই পরীক্ষার মধ্যে ইয়ে করি আর কি, ইনক্লুড করি। করে সেগুলো যদি পজিটিভ থাকে তাহলে আমরা হরমোন ট্রিটমেন্টের প্রশ্ন আসবে। তো HER2 থাকলে সেটার এগেইনস্টে অ্যান্টিবডি আছে, সেটার প্রশ্ন আসবে। আজকাল আরো অনেক টেস্ট করে, PD1, PDL1, নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং, কম্প্রিহেন্সিভ জেনোমিক প্রোফাইল, অনেক রকমের পরীক্ষা আছে, রাইট? এখন বেসিক যে ট্রিটমেন্ট সেটা হচ্ছে সার্জারি, কেমোথেরাপি, রেডিওথেরাপি, হরমোন ট্রিটমেন্ট এবং ওই অ্যান্টিবডিটা যেটা বলবো। জি সার্জারি আমাদের দেশের ঢাকাতে পার্টিকুলার আমি বলবো অনেক এই ব্রেস্ট সার্জন আছেন, খুব ভালো সার্জারি করে। সার্জারি আবার দুই রকমের, একটা হচ্ছে পুরো ব্রেস্ট ফেলে দেওয়া, আর একটা হচ্ছে ব্রেস্ট রেখেই ট্রিটমেন্ট করা। সেই জন্য আমরা গুরুত্ব দিই, আমরা রোগীদেরকে বা আমাদের যারা সুস্থ মহিলা রিস্কে আছেন বয়সের কারণে বা ফ্যামিলিতে হয়েছে আরেকজনের সেই কারণে, তাদেরকে আমরা বলি যে যত আর্লি আপনি ডিটেক্ট করতে পারবেন আপনার চিকিৎসা পদ্ধতিটা তত সহজ হবে, লাইফটা তত দীর্ঘায়িত, প্লাস আপনার লাইফের চেঞ্জটা বোঝা যাবে না। যে ব্রেস্ট ক্যান্সার হয়েছিল সেটা কেমন, ব্রেস্ট যদি রেখে আপনি অপারেশন করেন, ছোট্ট একটা টিউমার, জাস্ট রিমুভ দি টিউমার অ্যালং উইথ সাম নিউ ফ্রেশ টিস্যু, হয়ে গেল। তারপরে এখন তো বলছে যে এটা এইসবকে, আগে আমরা বলতাম যে ব্রেস্ট রেখে অপারেশন করলে রেডিওথেরাপি মাস্ট, কিন্তু এখন বলছে যদি খুব গুড রিস্ক পিপল হয় তাহলে রেডিয়েশনও প্রয়োজন হয় না, এরকম অবস্থায় চলে এসেছি আমরা, এবং সেটা আমরা জানি আমাদের দেশেও এটা হচ্ছে। ব্রেস্ট কনজার্ভিং সার্জারি বহুদিন থেকে আমাদের দেশে হচ্ছে, আর এমনি পুরো ব্রেস্ট ফেলে দেওয়া যে চিকিৎসা পদ্ধতি সেটা তো হচ্ছেই। তো ব্রেস্ট আগে ধারণা ছিল যে ব্রেস্ট রেখে দিলে বোধহয় আবার হতে পারে না, যদি ব্রেস্ট সার্জারির পরে যে চিকিৎসা পদ্ধতিগুলি আছে সেই চিকিৎসা পদ্ধতিগুলি যদি পুঙ্খানুপুঙ্খরূপে অনুসরণ করা যায় তাহলে ব্রেস্ট রেখে অপারেশন করা এবং ব্রেস্ট পুরো ফেলে দেওয়া পরবর্তীতে যে চিকিৎসার ফলাফল এক, কোন রকম কোনো পার্থক্য নেই, বহু স্টাডি করে এটা দেখা গেছে। কাজেই এটা সার্জিক্যাল সাইট গেল, এবং এটা আমাদের দেশে 10-15-20 বছর থেকেই এই পদ্ধতি, যখন ইউরোপ আমেরিকাতে যখন শুরু হয়েছে তখন এদেশেই তখনই প্রায় শুরু হয়ে গেছে। আমাদের সার্জনরা এটা করেন, ব্রেস্ট রেখেই করেন। তারপরে কি কেমোথেরাপি, কেমোথেরাপি সারা দুনিয়াতে প্রায় একই রকমের। 20-50-60 বছর আগে যেসব কেমোথেরাপি চলছিল সেগুলি মডিফিকেশন হতে হতে এখন অনেক রকম ভালো ওষুধ এসেছে, সেগুলি আমরা এই ট্রিটমেন্টের মধ্যে ইনক্লুড করছি, যার ফলে কেমোথেরাপির রেজাল্ট অনেক ভালো, সাইড ইফেক্ট অনেক কম, ডোজটাও আমরা একদম স্ট্যান্ডার্ড ডোজে অ্যাডমিনিস্টার করি। এরপর রেডিওথেরাপি, রেডিওথেরাপির যেসব পদ্ধতি লেটেস্ট পদ্ধতি সেগুলো আমাদের দেশে এখন পাওয়া যাচ্ছে। ঢাকাতে কতগুলো হসপিটাল আছে, প্রাইভেট হসপিটাল, সরকারি হসপিটালও, কাজেই হয়ে গেল। তারপরে যেটা আছে হরমোন ট্রিটমেন্ট, হরমোন ট্রিটমেন্ট মানে হচ্ছে ট্যাবলেট। সেই ট্যাবলেটগুলি আমাদের দেশে তৈরি হচ্ছে, আমাদের দেশে ইম্পোর্ট হচ্ছে, বিভিন্ন রকমের আছে। কাজেই আমাদের একজন গরিব রুগীও 10 বছর খেতে বলি আমরা হরমোন, 5 থেকে 10 বছর ট্যাবলেট খেতে বলি, সেই ট্যাবলেট আমাদের রুগীদের মানে ক্ষমতার মধ্যেই আছে। এরপরে যে আরেকটা ট্রিটমেন্ট বললাম HER2 ডাইরেক্টেড থেরাপি, তো সেই ট্রিটমেন্টটাও আমাদের দেশে আছে, আমাদের দেশে তৈরি হয় সেই ড্রাগগুলি, বাইরের ইম্পোর্টেড প্রোডাক্টও আছে। যে পেশেন্ট যেরকম পারে আমরা সেগুলো তাদেরকে অ্যাডভাইস করি এবং সেটা 1 বছর আমরা কন্টিনিউ করতে বলি। এই হচ্ছে টোটাল ট্রিটমেন্ট ইয়েটা। তো সেটা আমাদের দেশে এখন মানে আপনি বলতে পারেন 99% ট্রিটমেন্ট আমাদের ওই ইন্ডিয়া বলেন, সিঙ্গাপুর বলেন, ব্যাংকক বলেন, USA বলেন, আমেরিকা, আমাদের অনেক পেশেন্ট আছে যারা এখন থেকে ট্রিটমেন্ট করে, যাদের আত্মীয় স্বজন বাইরে আছে,
তারা কাগজ পাঠায়, ট্রিটমেন্ট প্ল্যান পাঠায়, আমরা যেটা রিকমেন্ড করি, Recommend করি। তারা দেখে বলে তোমাদের ডাক্তার যেটা বলেছে 100% পারে, 100% তোমরা এইটাই কন্টিনিউ করো, আচ্ছা। অযথা দৌড়াদৌড়ি করে দৌড়াদৌড়ি বেড়ায়। করা। তার মানে কি? তার মানে আমাদের ট্রিটমেন্টটা বাইরে এখন অ্যাপ্রিসিয়েটেড। অ্যাপ্রিশিয়েটেড হচ্ছে। তারপরে আপনার যে প্রশ্নটা ছিল যে এদেশ বিদেশ জি স্যার। চিকিৎসা পদ্ধতির তফাৎ, জি স্যার। আমি বলবো তফাৎটা এতখানি যদি 10 বছর আগে ছিল, এখন এখন তফাৎ কমে এসেছে। এতটুকু হয়ে আসছে। জি স্যার। ঠিক আছে, মার্জিনটা অনেক কমে যাচ্ছে। জি স্যার, এটা খুবই স্বস্তির ব্যাপার আমার মনে হয় দর্শকদের জন্য হবে। স্যার, একজন দর্শক কমেন্ট করেছেন যে মাসিকের আগে স্তনে ব্যথা হয় তার, তো এইটা কতটুকু গুরুত্বপূর্ণ বা এটাকে কতটা গুরুত্বের সাথে দেখা উচিত? এটা গুরুত্বের সাথে দেখা উচিত, তবে এটা মাসিকের নির্দিষ্ট সময়ে স্তনে ব্যথা হওয়াটা খুব অস্বাভাবিক কিছু না। কিছু না, জি। আমার ওই দর্শকের প্রতি থাকবে মানে উপদেশ থাকবে যে আপনি পরীক্ষাটা করবেন যে ওখানে কোনো চাকা হয় কিনা। ওই সময় ব্যথা নিয়ে কিন্তু প্রতিদিনই প্রায় আমার চেম্বারে একাধিক আচ্ছা। মহিলা, মেয়ে, ইয়াং মেয়েরাও আসে স্তনে ব্যথা খুব কমন। খুবই কম। তো এটা হরমোনাল চেঞ্জের সাথে সাথে হয়, বাট সবচেয়ে জিনিস হচ্ছে যেটা চেক করতে হবে সেটা হচ্ছে আপনার আল্ট্রাসোনোগ্রাফি বা ইয়ে করতে হয় তখনই যখন পেশেন্ট ব্যথা সত্ত্বেও কোনো চাকা পাচ্ছে না বা কোনো কিছু পেলে তো করতেই হবে। না পেলে যদি তার বয়সটা এরকম হয় যে তার স্তন ক্যান্সারের ঝুঁকির বয়সের মধ্যে, অর্থাৎ 40-এর উপরে, তখন আমরা আল্ট্রাসাউন্ড করলেই বুঝতে পারবো যে কিছু হচ্ছে কিনা। আর ব্যথা যদি হয় সাথে জ্বর থাকে তাহলে মনে করতে হবে যে ওই ইনফেকশন জাতীয় কিছু কিনা। আর প্রতি মাসেই যদি এরকম হয় তাহলে মনে করতে হবে তার সাইক্লিক হরমোনাল চেঞ্জের সাথে এটা রিলেটেড। সেক্ষেত্রে ভয় হবার কিছু নেই। জি, ধন্যবাদ স্যার। স্যার, স্যার যদি জানতে চাই যে বাংলাদেশে গত 5 বছরে এই স্তন ক্যান্সারের ইনসিডেন্স রেটটা মানে কেমন হারে বেড়েছে? এইটা অ্যাকচুয়াল স্ট্যাটিস্টিক্স পাওয়া খুব মুশকিল আমাদের মুশকিল, দেশের হ্যাঁ। জন্য। আমরা ইনস্টিটিউশন বেসড বলতে পারি, বাট ন্যাশনাল ক্যান্সার যে স্ট্যাটিস্টিক্স সেটা আমাদের দেশে নেই। কারণ হচ্ছে যে আমাদের সেন্ট্রাল ক্যান্সার রেজিস্ট্রি নেই। জি। ক্যান্সার রেজিস্ট্রি আমরা চেষ্টা করছি, আমাদেরই একজন শিক্ষক উনি বেশ সিনিয়র, উনি চেষ্টা করছেন এবং আমরা সবাই সহযোগিতা করার চেষ্টা করছি যাতে যে কোনো হসপিটালে একজন ক্যান্সার রোগী ধরা পড়লেই সাথে সাথে একটা ওয়েবসাইটে সেই যাতে এন্ট্রি দেওয়া হয়। এন্ট্রি করা, আচ্ছা। তাহলে বোঝা যাবে যে প্রকৃতপক্ষে সকল ক্যান্সার, শুধু ব্রেস্ট ক্যান্সার না, যে গত 5 বছর আগে কেমন ছিল এখন কত। আমি উদাহরণস্বরূপ বলতে পারি যে আমাদের দেশে প্রতি বছর প্রায় 1,55,60,000 মতো নতুন ক্যান্সার রোগী ধরা পড়ে। তার মধ্যে প্রায় 12,700-800 বা 13,000-এর মতো প্রায় এই ব্রেস্ট ক্যান্সার। ব্রেস্ট ক্যান্সার আমাদের যত ক্যান্সার ধরা পড়ে তার মধ্যে প্রায় 18-19% বা 20%-এর কাছাকাছি। কোন কোন স্ট্যাটিস্টিক্সে বলে 24-25%। ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের একটা ইয়ে আছে, ওখানে তো সারা দেশের রোগীরাই যায়, বাট একটু অ্যাফ্লুয়েন্ট যারা সামর্থ্য আছে তারা কিন্তু ক্যান্সার হসপিটালে যেতে একটু দ্বিধাবোধ করে। মনে করো ওটা সরকারি হসপিটাল, ওখানে তো একটু ফ্যাসিলিটিস কম বা ইয়ে। আসলে কিন্তু তা না, এখন সব ফ্যাসিলিটিস আছে। প্রাইভেট হসপিটাল আর এই সব মিলিয়ে করলে হয়তো প্রকৃত চিত্রটা পাওয়া যায়, বাট আমরা দেখছি আস্তে আস্তে কিছুটা বাড়ছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আমাদের দেশে ক্যান্সারের মধ্যে এই ব্রেস্ট ক্যান্সার, সার্ভিক্স ক্যান্সার, ফুসফুস ক্যান্সার, মুখগহ্বরের ক্যান্সার, হেড নেক ক্যান্সার যেটা বলি, এগুলি আমাদের দেশে অনেক বেশি এবং এটা আস্তে আস্তে বাড়ছে। এগুলির সাথে অনেক কিছু সম্পৃক্ততা আছে, যেমন আমাদের দেশে পান সুপারি, তামাক, জর্দা খাওয়ার, স্মোক করার এগুলি আছে। এমনকি ব্রেস্ট ক্যান্সারের সাথে কিন্তু অ্যালকোহল, ওবেসিটি, স্মোকিং এগুলি রিলেশন আছে। ধন্যবাদ স্যার। একজন দর্শক কোয়েশ্চেন করেছেন, ব্রেস্ট ক্যান্সার কি সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব কিনা? ও ইয়েস, হোয়াই নট। আমি তো আগেই বলেছি, জি স্যার। আপনার ইয়েটা নির্ভর করবে, আপনার চিকিৎসা ফলাফল নির্ভর করবে যে আপনি কখন ডাক্তারের কাছে গেলেন, কোন পর্যায়ে ধরা পড়লো, আর আপনি কি চিকিৎসাটা নিতে পেরেছেন বা কি চিকিৎসা দেওয়া হয়েছে আপনাকে। প্রাথমিক পর্যায়ে স্টেজ 1-2-তে যদি ধরা পড়ে তাহলে তো এটা কিউরেবল। আপনি কি মনে করেন না যে পেশেন্টটা 99 সালে ব্রেস্ট ক্যান্সার হয়েছে বা 98 সালে হয়েছে, 2000 সালে হয়েছে, এখনো জীবিত আছে, সুস্থ আছে, অপারেশন, কেমোথেরাপি, রেডিওথেরাপির পরে, এটাকে আপনি কিওর বলবেন না? এটাকে কিওরই বলবো। এরকম পেশেন্ট আমাদের শত শত আছে। কাজেই আমাদের সেই জন্যই এই যে
অক্টোবরকে আমরা বলি পিঙ্ক পিঙ্ক অক্টোবর। অক্টোবর আমি কিন্তু মাস্কটাও পিঙ্ক করেছি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না ঠিক মতো, কারণ কালারের ফেসবুকে হয়তো আসবে না টিভিতে। তো পিঙ্ক কালার, পিঙ্ক অক্টোবর বলি আমরা, কারণ এটা রিবন দেওয়া হয়, পিঙ্ক রিবন জি স্যার। আমরা করি অ্যাওয়ারনেসের জন্য। এইটা সারা বিশ্বেই ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ হিসেবে পালন করা হয়। সেটারই অংশ বিশেষ হিসাবে আমরা বিআরবি হসপিটালেও কিছু কিছু কাজ করছি, এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা প্রতি বছরই করি, গত বছর, তার আগের বছর, এবারও করছি। তো এই যেটা বলছিলাম, সম্পূর্ণ নির্মূল করা যে সম্ভব এটা হ্যাঁ, তাহলে সমূল নির্ভর করা সম্ভব। উদ্দেশ্য হচ্ছে এই অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করা। অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করা, অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্যই কিন্তু এই অ্যাওয়ারনেস মান্থ। তবে আমার মত হচ্ছে যে শুধু এই মাসে অ্যাওয়ারনেস ক্রিয়েট করলে না, হবে না। অবশ্যই। আমরা যেখানে প্রফেশনালরা যেখানে আছি, প্রতিদিনই আমাদের জন্য পেশেন্টকে অ্যাওয়ার করতে হবে। পেশেন্টের সাথে কিন্তু কেউ না হলেও অন্তত একজন দুইজন লোক আসেন, মহিলা থাকলে তাদেরকেও বলতে হবে, তাদের বয়স যদি এরকম হয়, এবং পেশেন্টকে বলতে হবে, পেশেন্টের মাধ্যমে এই বার্তাটা তার আত্মীয় স্বজনকে পৌঁছাতে হবে। তাহলে কি হবে, একজনের মাধ্যমে আপনি 10 জন 20 জন এইভাবে পৌঁছাতে সারা দেশে ছড়াবে। এবং সেটা এই মাস, শুধু এই মাসে একটু জাস্ট মনে করে দেওয়া যে এটা আপনার এই করলে ভালো হবে, এটা সচেতন হন, আপনার জীবনকে বাঁচাতে পারে। সেই জন্য আমরা আরেকটা কথা বলি, হাতই হোক আপনার প্রথম হাতে। অর্থাৎ আপনি ব্রেস্ট হাত দিয়ে নিজের ব্রেস্ট নিজে পরীক্ষা করেই বলতে পারবেন যে আপনি সুস্থ আছেন না আপনার ব্রেস্ট টিউমার হয়েছে। টিউমার মানে ক্যান্সার না, সেটাও আগে বলেছি। তো টিউমার হলে আপনি পরীক্ষা করে নিশ্চিত হন যে এটা আপনার ক্যান্সার না নরমাল টিউমার। তো অ্যাওয়ারনেস হলে তাহলে সুবিধাটা কি? আমেরিকাতে কিন্তু ব্রেস্ট ক্যান্সারের মৃত্যুর হার কমেছে। কেন? উদ্দেশ্য, কারণ একটাই, ওই যে স্ক্রিনিং করা হয়। স্ক্রিনিং করলে কি হয়, ছোট টিউমার ধরা পড়ে। ছোট টিউমার ধরা পড়লে কি হয়, ট্রিটমেন্ট করলে এটা কিওর হয়ে যায়। স্ক্রিনিং এর উদ্দেশ্য এটা। 4টা ক্যান্সার স্ক্রিনিং করা হয়, আপনারা জানেন, ব্রেস্ট ক্যান্সার, প্রস্টেট ক্যান্সার, কলোরেক্টাল ক্যান্সার এন্ড সার্ভিক্স ক্যান্সার। তো এই স্ক্রিনিং এর উদ্দেশ্যটা এটা। আর অ্যাওয়ারনেস এর উদ্দেশ্য হচ্ছে আরেকটু আপনাকে স্টিমুলাস দেওয়া, যে সচেতন হন, প্রাথমিক পর্যায়ে যাতে আপনার রোগটা ধরা পড়ে, ধরা পড়লে চিকিৎসা করলে আপনি সুস্থ, সারা জীবনের জন্য সুস্থ হওয়াটাই আমরা কিওর বলি। অনেক পেশেন্ট আছেন যারা আর্লি স্টেজে ট্রিটমেন্টের পরে অন্য রোগে মারা গিয়েছেন, কিন্তু ক্যান্সার থেকে উনি মুক্ত ছিলেন। আচ্ছা, ধন্যবাদ স্যার। একজন দর্শক প্রশ্ন করেছেন, লজ্জা করে অনেকে বলতে চায় না, কিভাবে কেউ বুঝতে পারবে তার ব্রেস্ট ক্যান্সারের সিমটমস আছে? দর্শকের উদ্দেশ্যে বলবো, স্যার প্রথমেই এই প্রশ্নের উত্তরটা দিয়ে দিয়েছেন। লজ্জা একটা আমাদের ফ্যাক্টর আমাদের সমাজে, বিশেষ করে মুসলিম সমাজে, যাতে যেখানে এমনকি বোনের কাছেও, ভাই মা বোনের কাছেও তারা বলতে লজ্জা পায়, অনেক অ্যাডভান্স হয়ে যায়, তারপরে তাদেরকে জানায়, তখন ডাক্তারের কাছে এসে। এখন লজ্জার ব্যাপার নাই, ব্যাপার হলো রোগের জন্য যতটুকু করার প্রয়োজন সেটা করতে হবে। আপনি, আপনার রোগ হয়েছে, আপনি আমাদের দেশে আরেকটা সমস্যা হচ্ছে, লজ্জার পরেও যেটা হয়, অনেকে আবার বিকল্প পদ্ধতির চিকিৎসার শরণাপন্ন হয়, কবিরাজি, হোমিওপ্যাথিক, এগুলো করতে দেখা যায় যে টিউমারটা অনেক বড় হয়ে যায়। ওই যে বললাম কলিফ্লাওয়ার লাইক স্ট্রাকচার, অর্থাৎ একদম অনেক অ্যাডভান্স স্টেজে চলে আসে। এমনকি আমি পেশেন্ট পেয়েছি যেখানে পোকা হয়ে গেছে, ক্ষত হয়ে ওটাতে মাছি পড়ে সেখানে ম্যাগট ফর্মেশন হয়ে গেছে। তখন আমাদের যে মানে আমরা নিজেরাই বিব্রত বোধ করি, তখন যে এই পেশেন্টটা নিয়ে আমি কি করব, পেশেন্টকে কিভাবে সান্ত্বনা দেব, কিভাবে চিকিৎসা শুরু করব। কাজেই প্রথম হচ্ছে যে আপনি লজ্জা নিবারণ করে আপনাকে নিজের ব্রেস্ট নিজে পরীক্ষা করে সন্দেহজনক কিছু পেলে ডাক্তারের কাছে যান। আমি বলবো না যে আমার কাছেই আসেন, যে কোনো ডাক্তারের কাছে যান, লেডি ডক্টরের কাছে যান, যদি আপনার পুরুষ ডাক্তারের কাছে আসতে লজ্জা করে। বাট এখন তো অনেক মহিলারা আসেন, বেশিরভাগই আসেন এখন আর ওরকম লজ্জা সংকোচ বোধ অনেক কম, এখন সবাই আসেন, যে কারণ স্বাস্থ্য সচেতন হচ্ছেন মানুষ লেখাপড়া শেখার সাথে সাথে। এইগুলি আমাদের এখন আস্তে আস্তে এই দিকে এগোতে হবে। নিজের রোগ নিজে নির্ণয় করা শিখতে হবে, শিখে সন্দেহ হলে ডাক্তারের কাছে যেতে হবে, ডাক্তার তখন আপনাকে উপায় বলতে পারবেন এবং চিকিৎসা করতে। ধন্যবাদ দর্শক, সময় স্বল্পতার কারণে আমাদের অনুষ্ঠানটি আজকে এখানেই শেষ করতে হচ্ছে। স্যার অনেক সুন্দর কথা বলেছেন, হাতই হোক আমাদের হাতিয়ার। তাহলে অবশ্যই আমাদের নিজেদেরকে সচেতন হতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব আর্লি ডিটেকশনই আমাদেরকে প্রতিরোধের উপায় বলে দিতে পারবে। স্যারকে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে শেষ করার জন্য অনুরোধ করছি। আমার বলার একটাই কথা, যে আপনারা নিজেরা সচেতন হন, অন্যকে সচেতন হতে সাহায্য করুন,
এই সংবাদটা সবাইকে পৌঁছায় দেন, এই মেসেজটা পৌঁছায় দিতে হবে। আর এখন দেশে সারা বিশ্বে করোনা বিশ্ব মহামারী চলছে, সেটার মধ্যে সাবধানে থাকবেন, মাস্ক পরে। আপনি দেখেছেন আমরা দুজনেই মাস্ক পরে আছি, উদ্দেশ্য একটাই যে আমি জানি না উনি সুস্থ আছেন না আমি সুস্থ আছি, বা আমি অসুস্থ না উনি অসুস্থ, আমার থেকে ওনার শরীরে যাক বা আমার থেকে আশেপাশে যারা আছেন তাদের শরীরে এই রোগ ছড়াক সেটা। আর এই ক্যান্সার রিলেটেড এরকম আমরা এখন একটা জিনিস বলি যে ক্যান্সার এবং এই করোনা ভাইরাস এটার সাথে বিশেষ কিছু তফাৎ নাই, নর্মাল সময়ের মতোই আমরা সবকিছু করছি, কিন্তু করোনার বিরুদ্ধে যে প্রোটেকশনগুলি সেগুলি খুব জোরালোভাবে নিয়ে করছি। কারণ বলা হয় যে করোনা যাদের হয় তাদের যদি অন্যান্য রোগ থাকে, বিশেষ করে ডায়াবেটিস, কিডনি ফেলিওর, ক্যান্সার এগুলি থাকলে, হাঁপানি এগুলো থাকলে তাদের করোনার ঝুঁকিটা বেড়ে যায়। কাজেই ডাক্তারের কাছে আসবেন না তা নয়, বাইরে যাওয়া যতটুকু পারেন কমাবেন, কিন্তু ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন হলে যেতে হবে। আর ক্যান্সার রিলেটেড যারা আছেন, ক্যান্সার সংক্রান্ত তথ্য জানার জন্য এই ওয়েবসাইটগুলো আজকাল অনেক দায়িত্ব পালন করছে, এটা একটা ভালো জিনিস। বলবো করোনা থেকে মুক্ত থাকার জন্য ব্যক্তিগত প্রোটেক্টিভ মেজার্সগুলি ইউজ করেন, আর ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে সচেতন হন। ব্রেস্ট ক্যান্সার হইলে আর্লি স্টেজ ধরা পড়লে আপনি কিওর হয়ে যাবেন, এই মেসেজটা দিয়ে আমি শেষ করতে চাই। ধন্যবাদ স্যার। দর্শক, এখানেই শেষ করছি আজকে। ইনশাআল্লাহ আগামী দিনের আবার লাইভের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।